আজকে আপনাদেরকে এমন একটি ব্যাংক ডাকাতির গল্প শোনাবো যেখানে ৬ জন বৃদ্ধ লোক পুলিশকে চরমভাবে বোকা বানিয়ে তাদের চোখের সামনে দিয়ে প্রায় ১৬০ কোটি টাকা ব্যাংক ডাকাতি করে নিয়ে গিয়েছিল। আর অবাক করা ব্যাপার হলো ব্যাংক ডাকাতির এই মাস্টার প্ল্যানটি সে মাত্র একটা সিগারেটের মাধ্যমে পেয়েছিল। পুলিশ কিংবা স্পেশাল ফোর্স কেউই তাদের এই ডাকাতির মাস্টার প্ল্যান বুঝতে পারে না। এই ঘটনাটি ২০০৬ সালে সত্যি সত্যি আর্জেন্টিনায় হয়েছিল। এখন পর্যন্ত আর্জেন্টিনার ইতিহাসে এমন পারফেক্ট ডাকাতি আর কোনোদিনও হয়নি। আমাদের আজকের গল্পটি সেই সত্য ঘটনার উপর নির্মিত দ্য হাইস্ট অব দ্য সেঞ্চুরি মুভি থেকে নেওয়া হয়েছে। তো চলুন দেখে আসি সেই চুরির অসাধারণ এক মাস্টার প্ল্যান। ফার্নান্দো খুবই ঠান্ডা মাথার একজন মানুষ। অবসর সময়ে সে টুকটাক ছবি আঁকে আর এর পাশাপাশি সে একটা মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে মানুষদেরকে প্রশিক্ষণ দেয়। তবে সে মাঝে মাঝেই ছোটখাটো চুরি করে। কাজে মনোযোগ বাড়ানোর জন্য সে সবসময় ধূমপান করতে থাকে। যথারীতি সে মানুষদেরকে মার্শাল আর্ট প্রশিক্ষণ দিচ্ছিল। তখন এক ব্যক্তি ভালোভাবে না বুঝলে সে তাকে শিখিয়ে দেয় কিভাবে খুব সহজেই কাউকে পরাজিত করা যায়। সে বলতে থাকে, গায়ের জোরের চেয়ে টেকনিক হচ্ছে আসল জিনিস কাউকে পরাজিত করার জন্য। এরপর সে তাদেরকে গোপন একটা কৌশল শিখিয়ে দেয়। রাতের বেলায় প্রশিক্ষণ শেষে সে যখন বাসায় ফিরছিল তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। তাই সে তখন দৌড়ে একটা যাত্রী ছাউনিতে এসে একটা সিগারেট ধরিয়ে মনের সুখে টান দিতে থাকে। আর তখন কোথা থেকে আচমকা একটা গাড়ি এসে তাকে ভিজিয়ে দেয়। বেচারার চোখে মুখে পানি লেগে যায় আর সেই সাথে তার সিগারেটটাও ভিজে যায়। কি আর করা, রাগে দুঃখে সে সিগারেটটা পানিতে ফেলে দেয়। বৃষ্টির পানিতে সিগারেটটা ভেসে ভেসে চলে যাচ্ছিল। ফার্নান্দো তখন কি যেন চিন্তা করে সেই ভেসে যাওয়া সিগারেটের পিছু পিছু যেতে শুরু করে। কিছুক্ষণ পরে সে একটা ম্যানহোলের ঢাকনার কাছে এসে পৌঁছায়। আর এরপর সে পিছনে তাকিয়ে দেখে যে এই ম্যানহোলটি সোজা ব্যাংক অফ রিও থেকে এসেছে। সে তখন দৌড়ে ওই লাইনে থাকা এক একটা ম্যানহোলের কাছে যেতে শুরু করে। শেষমেশ সে খেয়াল করে যে সমস্ত পানি ম্যানহোল থেকে সোজা একটা ফাঁকা জায়গায় গিয়ে পড়েছে। তাই সে তখন রাস্তাটা চেক করার জন্য ম্যানহোলের ভেতরটা ভালো মতো দেখে আসে। আর তখন সে মনে মনে ব্যাংক ডাকাতির একটা মাস্টার প্ল্যান করে ফেলে। বাসায় ফিরে এসে সে মারিক্যানো নামও তার এক বন্ধুর সাথে তার ডাকাতির প্ল্যানের কথা শেয়ার করে। কিন্তু তার বন্ধু বলে, নিশ্চয়ই তোর মাথা খারাপ হয়ে গেছে, ছোটখাটো চুরি করা আলাদা জিনিস, আর ব্যাংকে চুরি করলে আমরা সবাই ধরা খেয়ে যাব। আর তাছাড়া ওই ম্যানহোল থেকে মাটি খুঁড়ে ব্যাংক পর্যন্ত যেতে হলে আমাদের বেশ কিছু জিনিসপত্র কিনতে হবে। সেই টাকা পয়সা আমার কাছে নাই। সবার আগে আমাদেরকে একজন ভালো ইনভেস্টর খুঁজতে হবে। কিন্তু আমার কাছে টাকা না থাকার কারণে তোকে কোনো সাহায্য করতে পারবো না। ফার্নান্দো তখন তার এই চুরির প্ল্যানের কথা গির্জায় গিয়ে আরেকজন বন্ধুকে বলে। তবে তার কাছেও আসলে অত টাকা পয়সা ছিল না। সে তখন বলে, হয়তো আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করতে পারবো না, তবে আমি মারিও নামের একজন লোকের সন্ধান দিতে পারবো যে হয়তো তোমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবে। অন্যদিকে দেখা যায় মারিও কিছু আইনি সাহায্য নেওয়ার জন্য একজন উকিলের চেম্বারে এসেছে। সে তাকে তার ফিসের জন্য $২০০০ দেয়, কিন্তু উকিল বলে, আমার ফিস তো $২০০০ টাকা। মারিও তখন বলে, আমি হয়তো ফোনে ভুল শুনেছিলাম, তাই এতগুলো টাকা নিয়ে এসেছি। আপনারা সবাই জানেন ডলারের দাম তো এমনিতেই অনেক বেশি। তাই মারিও তখন বলে, দেখুন, এতগুলো টাকা নিয়ে বাড়িতে ফিরে যাওয়া আসলে আমার পক্ষে সম্ভব নয়, কেননা এটা আমার জন্য অনেক বেশি রিস্ক হয়ে যাবে। তাই বরং এই টাকাগুলো আপনাদের ভোল্টেই জমা রেখে দিন, আর পরবর্তীতে আমি আমার টাকাগুলো আপনার কাছ থেকে নিয়ে গেলাম। মহিলাটি তখন তার কথায় রাজি হয়ে যায়। সে ওই উকিলের চেম্বার থেকে ফিরে তার মেয়ের সাথে দেখা করতে যায়। তার মেয়ে একটা সেলুনে কাজ করত। সে তার মেয়েকে বলে, আমি একটা ছোটোখাটো চাকরি নিয়েছি আর এখন থেকে ভালোভাবে জীবনযাপন করব। আসলে সে তার মেয়েকে মিথ্যে বলে। তার মেয়েও জানতো তার বাবা বেশি একটা সুবিধার মানুষ না, তাই সে তার বাবার থেকে আলাদা বাস করত। মারিও সেলুন থেকে যাওয়ার সময় তার মেয়ের জন্য কিছু টাকা রেখে যায়। রাতের বেলা সে চুপি চুপি বিল্ডিংয়ের একটা পাইপ দিয়ে সেই উকিলের চেম্বারে প্রবেশ করে। তারপর সে একটা ড্রিল মেশিন দিয়ে ভল্ট কেটে অনেকগুলো টাকা চুরি করে। আসলে সে দিনের বেলায় যে টাকাগুলো এখানে রাখতে দিয়েছিল সেই টাকার ভিতর সে একটা সেন্সর লুকিয়ে রেখেছিল। তাই সে তখন খুব সহজেই ওই ভল্টটি খুঁজে পেয়ে যায়। খুশিতে খুশিতে সে যখনই টাকাগুলো নিয়ে বের হয়ে যাচ্ছিল আর তখনই সে বাইরে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। সে দেখতে পায় যে বাইরে একটা মেয়ে রাতের বেলায় অফিস পরিষ্কার করছে। এখন তো সে ধরা খেয়ে যাবে, তাই সে তখন বুদ্ধি করে ওখানকার কয়েকটা ফাইল হাতে নিয়ে খুব ভাবসাব নিয়ে বাইরে এসে বলতে থাকে, আমি অফিসে আজকেই নতুন জয়েন করেছি, কিন্তু অমুক ফাইলটা আমি খুঁজে পাচ্ছি না। তুমি কি জানো ওই ফাইলটা কোথায় রয়েছে? সে এত কনফিডেন্টের সাথে কথা বলে যে মেয়েটিও বুঝতে পারে না যে সে আসলে একজন চরম লেভেলের বাটপার একজন চোর। সে তাকে বোকা বানিয়ে ওখান থেকে টাকাগুলো নিয়ে চলে আসে। সেদিন রাতের বেলায় ফার্নান্দো তাকে ফলো করতে করতে ওখানে এসে কল করে বলে,
তুমি এখন একটা দোকানের সামনে আছো, তোমার কাছে আমি একটা সাহায্যের জন্য এসেছি। মারিও এসে তার গাড়ির গ্লাস ভেঙে বলতে থাকে, কি চাস তুই? নিশ্চয়ই তুই পুলিশের লোক, তাই না? কিন্তু ফার্নান্দো বলে, না রে ভাই, আমি পুলিশের কেউ না, তবে তোমার কাছে একটা কাজের জন্য এসেছি। মারিও তার কোনো কথাই বিশ্বাস না করে ওখান থেকে চলে যায়। বাসায় ফিরে এসে সে যখন তার ভয়েস কলগুলো চেক করছিল, তখন সে শুনতে পায় যে ফার্নান্দো তাকে একটা ভয়েস মেইল দিয়েছে। আজ বিকেল 5টায় একটা ক্যাফেটেরিয়ায় সে তার সাথে দেখা করতে চায়। তখন মারিও বুঝতে পারে যে ফার্নান্দো আসলে পুলিশের কেউ না, তাই বিকেলবেলা একটা ক্যাফেটেরিয়ায় তারা দুজন মিলে দেখা করে। ফার্নান্দো তখন তার ডাকাতির প্ল্যানগুলো তাকে খুলে বলে, কিন্তু মারিও বলে, আরে ভাই, আমি ছোটোখাটো চুরি করে কোনো মতো বেঁচে থাকি, আর তাছাড়া এত টাকাও আমার কাছে নেই। কিন্তু ফার্নান্দো তাকে বলে, যদি আমরা এই ডাকাতিটা করতে পারি তাহলে আমরা সবাই অনেক বড়লোক হয়ে যাব। তারা গাড়িতে করে যাওয়ার সময় বলতে থাকে, যদি 10,000 টাকা আমরা ওই ব্যাংকে জমা রাখি তাহলে সেই টাকাগুলো সোজা ভল্টের ওখানে জমা রাখা হবে, আর সেন্সরের মাধ্যমে আমরা খুব সহজেই ব্যাংকের ভল্ট খুঁজে পাব। এসব বলতে বলতে তারা গাড়ি নিয়ে ব্যাংকের সামনে এসে দাঁড়ায়। ফার্নান্দো তখন গাড়ি থেকে চুপি চুপি নেমে একটা ফিতা ওই ম্যানহোলের ভিতরে ঝুলিয়ে দেয়। তারপর তারা বুট পায়ে দিয়ে সেই ম্যানহোলের রাস্তায় প্রবেশ করে। কিছুটা পথ আগানোর পরে তারা সেই ফিতাটি দেখতে পায়। ফার্নান্দো তখন মারিওকে বলতে থাকে, দেখো বন্ধু, আমরা কোটিপতি হওয়া থেকে মাত্র 18 মিটার দূরে রয়েছি। আসলে এখান থেকে ব্যাংকের দূরত্ব ছিল মাত্র 18 মিটার। কিন্তু মারিও বলে, এখানে তো জোয়ার ভাটা হয়, আর তাছাড়া বৃষ্টির পানিতে যদি এই ম্যানহোল ভরে যায় তো আমরা এখান থেকে কিভাবে বের হব? ফার্নান্দো তখন বলে, আবহাওয়ার খবর শুনে তারপরেই আমরা ওই ডাকাতি করতে আসব। পরদিন তারা 3 বন্ধু মিলে আবার এই ডাকাতির প্ল্যান করতে শুরু করে। তখন মারিও বলে, ব্যাংকের প্রতিটা রুমেই মোশন সেন্সর লাগানো রয়েছে, আমরা যখনই কোনো রুমে প্রবেশ করব তখনই অ্যালার্ম বেজে উঠবে। কিন্তু ফার্নান্দো বলে, বন্ধু, এই বিষয়ে তোমার আগে আমি ভেবে রেখেছি, দেখো আমার রুমেও একটা সেন্সর লাগিয়েছি, তবে এই সেন্সর ফাঁকি দেওয়ার একটা রাস্তা আমি বের করে ফেলেছি। এই বলে সে ঘরের ভিতরে গিয়ে একটা আলাদা রকমের স্যুট পরে বাইরে চলে আসে। সে ওই স্যুটটি পরে সামনে দিয়ে গেলেও কোনো ধরনের অ্যালার্ম বাজে না। তারা তার এই বুদ্ধি দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন মারিও বলে, আচ্ছা মনে করো আমরা ভল্টের রুমে প্রবেশ করলাম, কিন্তু সেগুলো খুলবো কিভাবে? ওখানে অনেক হাই সিকিউরিটি লক দেয়া থাকবে। ফার্নান্দো বলে, বন্ধু, এই ব্যাপারে আমরা আলাদা প্ল্যান করব, তবে সবার আগে আমাদেরকে ব্যাংকের সমস্ত লোকেশন খুব ভালোভাবে জেনে নিতে হবে। তাই পরদিন সে আবার ব্যাংকের সামনে গিয়ে লুকিয়ে লুকিয়ে ছবি তুলতে থাকে। ভেতরে গিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে প্রতিটি কোণার ছবি সে তুলতে শুরু করে। কিন্তু একজন গার্ড তাকে দেখে সন্দেহ করে পুলিশকে কল দেয়, আর এর একটু পরেই ওখানে পুলিশ চলে আসে। ফার্নান্দোকে তখন তারা সন্দেহ করে তাদের ব্যাংকের বেসমেন্টে নিয়ে আসে চেকিং করার জন্য। সে তখন বুদ্ধি করে তার ক্যামেরার মেমোরি কার্ডটি খুলে হাতের ভেতরে লুকিয়ে রাখে। পুলিশ যখন তার ক্যামেরা চেক করে সেখানে আসলে তারা কিছুই খুঁজে পায় না। তখন ফার্নান্দো উল্টো পুলিশের উপর ফাপড় নিয়ে বলতে থাকে, আমাকে এভাবে হেনস্থা করার জন্য তোমাদের উপর আমি কেস করব। তখন তারা ভয়ে ভয়ে তাকে ওখান থেকে ছেড়ে দেয়। তবে এটা তার জন্য শাপে বর হয়ে এসেছিল, কেননা সে এই ফাঁকে ব্যাংকের নিচতলা কেমন সেটাও দেখে ফেলে। বাড়িতে ফিরে এসে সে একটা নীল নকশা তৈরি করে। তারপর সবাইকে সে বোঝাতে থাকে, ম্যানহোল থেকে ব্যাংকের ভল্টে এখানে রয়েছে, আর ম্যানহোলের ভিতর দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে এই ছোট্ট রুমটাতে প্রবেশ করব, যেখানে আমাকে পুলিশ আটকে রেখেছিল। তবে ম্যানহোল থেকে ব্যাংকের দূরত্ব আমাদেরকে মেপে বের করতে হবে। তাই সেদিন রাতের বেলায় তাদের একজন লোক এসে ম্যানহোল থেকে সাইকেল দিয়ে ব্যাংক পর্যন্ত মেপে নেয়। আসলে কতবার সাইকেলের চাকা ঘুরেছে, সাইকেলের টায়ারে মার্কার দিয়ে দাগ কেটে তারা সেটা বের করে ফেলে। সেই বুদ্ধি তাদের, তাই না? যাই হোক, পরদিন সে মারিওর সাথে বসে বসে হিসেব করে বের করে ফেলে যে তাদেরকে কত মিটার সুড়ঙ্গ খুঁড়তে হবে। তখন সে একটা সিগারেট ধরিয়ে হিসাব করতে থাকে। সে বলতে থাকে, আসলে যখন আমি ধূমপান করি তখন আমার মাথা খুবই ভালো কাজ করে। এরপর তারা খুব সহজেই হিসাব করে ম্যানহোল থেকে ব্যাংকের ভল্টের দূরত্ব মেপে বের করে ফেলে। তারপর দিন তারা সবাই মিলে আবার বসে প্ল্যান করতে শুরু করে। তখন তাদের মধ্য থেকে একজন বলে, সব কিছু ঠিক আছে, কিন্তু ভল্টের ভিতর যে লকারগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে খুলব? তখন ফার্নান্দো বলে, লকারগুলো খুলতে হলে আমাদেরকে প্রায় 1 মিনিট সময় লাগবে। আমরা সব মিলিয়ে 7 ঘন্টা ওই ব্যাংকের ভেতরে অবস্থান করব। কিন্তু ভল্টের লকগুলো দেখতে কেমন হয় আসলে তারা কেউ জানে না। তবে সেজন্য অবশ্যই অন্য কোনো ব্যাংকের ভেতর গিয়ে সেই ব্যাংকের লকার সিস্টেম দেখে আসতে হবে, কেননা যদি আমরা ব্যাংক অফ রিওতে লকার দেখতে যাই তাহলে তারা সন্দেহ করবে।
মারিও তাই পরদিন পাশের একটি ব্যাংকে তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য যায়। আর তখনই সে ব্যাংকের ভল্টের লকারগুলো কেমন হয় সেটা ভালোভাবে দেখে আসে। এরপর তারা সবাই বলতে থাকে যদি তারা সফলভাবে ব্যাংক ডাকাতি করতে পারে তাহলে তারা তাদের সেই টাকা পয়সা কিভাবে ওখান থেকে নিয়ে যাবে, সেজন্য অবশ্যই তাদের একটা গাড়ির প্রয়োজন হবে। তাই তারা তাদের পরিচিত একজন ড্রাইভারের গাড়ি ভাড়া করে। আসলে গাড়িটা খুবই ভাঙাচোরা আর পুরনো ছিল। ড্রাইভারটিও গাড়িটি চুরি করে এনেছিল। তারা গাড়িটি নিয়ে অনেকক্ষণ যাবৎ তাদের দলের একজন লোকের জন্য অপেক্ষা করতে থাকে। তবে কিছুক্ষণ পরেই ওখানে একজন পুলিশ চলে আসে। ওখানকার একজন মহিলা তাদেরকে সন্দেহ করে পুলিশকে কল করেছিল। পুলিশ এসেই তাদের গাড়ির কাগজপত্র চেক করতে শুরু করে। ড্রাইভার তখন নকল কাগজপত্র পুলিশকে দেখায়। কিছুক্ষণের মধ্যেই তাদের দলের সেই লোক ওখানে তার ওয়াইফকে নিয়ে চলে আসে। সে এসে পুলিশকে বলে ওরা সবাই আমার পরিচিত লোক, আমার বাসা এখানেই, ওরা সবাই আমার বন্ধু। পুলিশ এই কথা শুনে তাদেরকে ছেড়ে দেয়। তারা তখন কোনো মতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওখান থেকে চলে আসে। যেহেতু তাদের গাড়িটি অনেক বেশি পুরনো ছিল তাই তারা নিজেরাই ওই গাড়িটির ইঞ্জিন চেঞ্জ করে নতুন একটা ইঞ্জিন লাগিয়ে নেয়, যেন এই ভাঙাচোরা গাড়িটার কখনো ইঞ্জিন বন্ধ না হয়ে যায়। এরপর তারা কয়েকজন মিলে সেই ম্যানহোলের ভেতরে গিয়ে টিন খুলে প্রতিদিন একটু একটু করে সুড়ঙ্গ খুঁড়তে শুরু করে। তখন মারিও বারবার ফার্নান্দোর কাছে জানতে চায় কিভাবে আমরা ওই ব্যাংকের লকারগুলো খুলব, কিন্তু সে তখনও আসলে এই ব্যাপারে কিছুই ভাবেনি। এই কথা শুনে মারিও রাগ করে ওখান থেকে চলে যায়। যাই হোক, পরদিন রাতের বেলায় ফার্নান্দো শুয়ে শুয়ে আকাশে তাকিয়ে চাঁদ দেখতে দেখতে তার গার্লফ্রেন্ডের সাথে গল্প করছিল। সে আকাশের দিকে তাকিয়ে তার গার্লফ্রেন্ডকে বলে, দেখো এই যে তারাগুলো দেখছো এগুলোর আলো পৃথিবীতে আসতে অনেক অনেক সময় লাগে, আর এই সময়টাতে অনেক তারকা মারাও যায়। তখন তার গার্লফ্রেন্ড বলে, আমরা ভাবি হয়তো তারাগুলো বেঁচে আছে, কিন্তু আসলে তারা মারা গিয়েছে। এই কথা শুনেছে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে, কেননা এটা শুনে তার মাথায় একটা চমৎকার বুদ্ধি চলে আসে। সে তখন রাতের বেলায় দ্রুত করে মারিওর বাসায় চলে যায়। সে তাকে বলতে থাকে, আমার মাথায় একটা চমৎকার বুদ্ধি এসেছে। রাতের বেলায় যখন ব্যাংক বন্ধ থাকে তখন তার সিকিউরিটি অনেক বেশি থাকে, কিন্তু যখন ব্যাংক খোলা থাকে তখন তার সিকিউরিটি কিন্তু অত বেশি থাকে না। আর তাছাড়া তখন ভল্টের লকটিও খোলা থাকে। আমরা রাতের বেলায় চুরি না করে বরং দিনের বেলায় যখন ব্যাংক খোলা থাকে তখনই চুরি করব। সে তখন তাকে একটা ছবি দেখিয়ে বলতে থাকে, আমরা সবার সামনে দিয়ে ব্যাংকের ভেতরে প্রবেশ করব আর টাকা পয়সা নিয়ে ওই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে বের হয়ে আসব। এমন চমৎকার আইডিয়া শুনে মারিও খুশিতে আটখানা হয়ে যায়। এরপর তারা সবাই এক একজন তাদের প্ল্যান মতো প্রস্তুতি নিতে শুরু করে দেয়। কয়েকদিন প্রস্তুতির পরে চলে আসে তাদের সেই চুরির ঐতিহাসিক দিনটি। এরপর তারা গাড়িতে করে সবাই মিলে বের হয়ে পড়ে। তারা তাদের হাতের প্রতিটি আঙুলে সুপারগ্লু লাগিয়ে নেয়, যেন কোনোভাবেই তাদের ফিঙ্গারপ্রিন্ট কোথাও না লেগে থাকে। তারা দুটি দলে ভাগ হয়ে যায়। একদল যায় সেই সুড়ঙ্গের ভিতরে আর বাকিরা ছদ্মবেশে চলে যায় ব্যাংকের ওখানে। কিছুক্ষণ পরেও মারিও এবং আরেকজন অন্য একটা গাড়িতে করে ব্যাংকের ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে তারা সিঁড়ির ওখানে দাঁড়িয়ে মানকি টুপি পরে নেয়। তারা দুভাগে ভাগ হয়ে নিচতলায় এবং উপরতলায় সবাইকে বন্দুক ধরে জিম্মি করে বলতে থাকে, সবাই ফ্লোরে শুয়ে পড়ুন, আমরা আপনাদের কোনো ক্ষতি করব না, আমরা কিছু টাকা পয়সা ডাকাতি করে এখান থেকে চলে যাব। মানুষজন তখন ভয়ে সবাই চুপচাপ করে ফ্লোরের উপর শুয়ে পড়ে। তারা ক্যাশিয়ারের কাছে গিয়ে টাকাগুলো ব্রিফকেসে ভরতে বলে। উপায় না পেয়ে ভয়ে ভয়ে ব্যাংকের লোকগুলো তাদের কথা মতো কাজ করতে শুরু করে। ব্যাংকের সিকিউরিটি অফিসার সিসি ক্যামেরায় তাদেরকে দেখে পুলিশকে কল করে দেয়। তাদের মধ্য থেকে একজন লোক গিয়ে ব্যাংকের মেইন গেটে তালা দিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই ওখানে পুলিশ চলে আসে। তখন তারা ব্যাংকের ভেতর থেকে একজনকে পিস্তল ধরে জিম্মি করে বাইরে বের করে আনে আর পুলিশকে বলতে থাকে, যদি কোনো ধরনের চালাকি করা হয় তাহলে তারা তাকে মেরে ফেলবে। তারা তখন পুলিশের মনে একটা ভয় ঢুকিয়ে ওই লোকটিকে আবার ব্যাংকের ভেতরে নিয়ে যায়। আসলে এসব কিছুই তাদের প্ল্যানের একটা অংশ ছিল। এরপর তারা তাদের প্ল্যান মতো ব্যাংকের একজন মহিলা কর্মচারীকে বন্দি করে নেয়। তাকে নিচে নামিয়ে সিসি ক্যামেরার রুমের সামনে এনে ভয় দেখিয়ে সিকিউরিটি গার্ডকে বলতে থাকে, এখনই বের হয়ে আসো, না হলে তাকে মেরে ফেলবো। মহিলা ভয়ে ভয়ে চিৎকার করতে থাকলে সিকিউরিটি গার্ড বের হয়ে আসে। মারিও তখন ওই সিকিউরিটি গার্ডের কাছ থেকে মোবাইলটি নিয়ে তার নিজের কাছে রেখে দেয় আর এরপর সে পিস্তলটির ম্যাগাজিন খালি করে তার কাছে দিয়ে তাকে বাইরে পাঠিয়ে দেয়। ততক্ষণে ওখানে আরও পুলিশ অফিসার সহ কয়েকজন স্পেশাল ফোর্সের অফিসারও চলে এসেছে। ব্যাংকের সিকিউরিটি গার্ড বাইরে বেরিয়ে পুলিশ অফিসারের কাছে ভেতরে সমস্ত কিছু খুলে বলে। তখন পুলিশ অফিসার মনে করে হয়তো তারা ছোটখাটো কোনো চোর। অন্যদিকে তাদের দলের একজন সেই সুড়ঙ্গের ভেতর দিয়ে প্রবেশ করে দেয়াল ভেঙে ব্যাংকের ভল্টের ভেতরে প্রবেশ করে।
এরপর তারা আরও দুজন গিয়ে তাদের সমস্ত যন্ত্রপাতি নিয়ে ভল্টের ভেতরে চলে যায়। ভল্টের ছোট ছোট লকারগুলো খোলার জন্য তারা একটা স্পেশাল মেশিন বানায়। সেই মেশিন দিয়ে তারা মাত্র 7 সেকেন্ডে এক একটা লকার খুলে ফেলতে পারে। তারা যখন প্রথম লকারটি খুলে সেটার ভেতরে তারা কোনো টাকা পয়সা কিছুই পায় না, কিন্তু এরপরে লকারগুলো খুললে তারা সেগুলোতে টাকা এবং স্বর্ণের বার খুঁজে পায়। অন্যদিকে বাকি কয়েকজন উপরের দিকে নজর রাখছে। তখন তাদের মধ্য থেকে বন্দী হওয়া একজন লোক বলে, আমার প্রচণ্ড হিসু পাচ্ছে। মারিও বলে, খোকা তুমি কি কোনোভাবে একটু হিসুটা চেপে রাখতে পারবে না? অবস্থা বেগতিক দেখে তাকে সে ওখানে পাশে থাকা একটা ফুলের টবের উপরে হিসু করতে বলে, কিন্তু ভয়ে ভয়ে বেচারার হিসু বেরই হচ্ছিল না। কিছুক্ষণ পরে সে টের পায় যে ছাদের উপরে কয়েকজন পুলিশ উঠেছে। আর ঠিক তখনই ব্যাংক কর্মকর্তার কাছ থেকে রেখে দেওয়া সেই ফোনটি দিয়ে বাইরে পুলিশ অফিসারকে কল দেয়। মারিও তখন পুলিশ অফিসারকে বলে, যদি আমাদের সাথে কোনো ধরনের চালাকি করা হয় তাহলে ভেতরের জিম্মি লোকদেরকে মেরে ফেলবো, আর ছাদের উপরে যে পুলিশগুলো আছে এখনই তাদেরকে যদি না নামিয়ে নেওয়া হয় তাহলে ভেতরের আরও কয়েকজনকে মেরে ফেলবো। পুলিশ অফিসার তখন ভয়ে ভয়ে ছাদের উপরের পুলিশদেরকে নামিয়ে নেয়। মারিও তখন পুলিশ অফিসারকে ব্যাংকের কাছাকাছি আসতে বলে। তারপর সে তাকে বলে, আমি দ্রুত উকিলের সাথে কথা বলতে চাই। আসলে এই সব কিছু মারিওর একটা প্ল্যান ছিল। সে আগেই এই ব্যাপারে ট্রেনিং নিয়েছিল, কিভাবে সে পুলিশ অফিসারের সাথে কথা বলবে। যেভাবেই হোক না কেন এই কাজটাকে অনেক দেরি করতে হবে, যেন পুলিশ অফিসাররা বুঝতেই পারে না যে ভেতরে আসলে কি হচ্ছে। পুলিশ অফিসার তখন উকিল আনার ব্যবস্থা করতে শুরু করে। অন্যদিকে ভল্টের ভেতরে তারা পুরোদমে এক একটা লকার খুলতে থাকে। কিছুক্ষণ পরেই আবার সেই ছেলেটা হিসু করার জন্য হাত তোলে। মারিও তখন তাকে বলে, কি খোকা আবারও? ছেলেটি এত ভয়ে থাকে যে সে ভয়ে কিছুই বলতে পারে না। মারিও তখন তাকে কাছে ডেকে নেয়। এরপর সে আবার পুলিশ অফিসারকে কল করে উকিলের কথা জিজ্ঞেস করে, কিন্তু পুলিশ অফিসার তখন বলে, উকিল আনার ব্যবস্থা করছি, তবে তোমরা যদি শান্তিপূর্ণভাবে সবকিছু শেষ করতে চাও তাহলে একজন বন্দীকে বাইরে বের করে দাও। মারিও তখন নিজেও আসলে এটাই চাচ্ছিল। তখন সে ওই ছেলেটিকে বাইরে বের করে দেয়। পুলিশ তখন ছেলেটিকে প্রোটেকশন দিয়ে তাদের কাছে নিয়ে যায়, কিন্তু ছেলেটিকে যখন জিজ্ঞেস করা হয় সে আসলে ভেতরে কি দেখেছে, সে তখন ভয়ে কিছুই বলতে পারে না, বরং উল্টো বেচারা প্যান্টের মধ্যে হিসু করে দেয়। ততক্ষণে ওখানে পুলিশের আরও অফিসাররা চলে আসে, সেই সাথে আরও স্পেশাল ফোর্স চলে আসে, কিন্তু তারা কোনোভাবেই ব্যাংকের ভেতরে প্রবেশ করার সাহস পাচ্ছিল না, কেননা সিকিউরিটি গার্ড বলেছিল ডাকাতদের কাছে বিভিন্ন অস্ত্রশস্ত্র রয়েছে, তাই তারা আর ভেতরে যাওয়ার সাহস করে না। মারিও সমস্ত বন্দীদেরকে চোখে চোখে রাখছিল, আর তখনই হঠাৎ করে একটা মোবাইলে কল চলে আসে। সে তখন মোবাইলটি হাতে নিয়ে জিজ্ঞেস করতে থাকে, এই মোবাইলটি কার? তখন বৃদ্ধ একজন মহিলা বলে, এটা আমার মোবাইল, আমি অফ করতে ভুলে গিয়েছিলাম। মারিও তখন বৃদ্ধ মহিলাকে বলে, আপনি ভয় পাবেন না। মহিলাটি তখন বলে, আজকে আমার জন্মদিন, সেজন্য হয়তো আমাকে উইশ করার জন্য আমার নাতি নাতনিরা কল করেছিল। মারিও তখন বলে, এটা তো খুবই ভালো খবর, কারো কাছে কি কোনো ধরনের ছোট কেক হবে? অনেক খোঁজাখুঁজির পর সে একটা কেক এবং মোমবাতির ব্যবস্থা করে। তারপর তারা বৃদ্ধ মহিলাটিকে আস্তে আস্তে করে তুলে এনে সবাই মিলে তার বার্থডে সেলিব্রেট করে। কিছুক্ষণ আগে এখানে বন্দী হওয়ার কারণে বেচারে একদমই ভয়ে কাবু হয়ে গেলেও এখন বেশ শান্তি খুঁজে পায়। মারিও তার হাতে একটা বুলেট ভর্তি ম্যাগাজিন দিয়ে বলে, যাও দাদিমা, তুমি বাসায় গিয়ে সবার সাথে বার্থডে সেলিব্রেট করো, আর এই জিনিসটি তুমি অবশ্যই পুলিশ অফিসারের কাছে পৌঁছে দেবে। সে যখন বাইরে বের হয়ে আসে আর তখনই সবাই তার কাছে ভেতরের অবস্থা জানতে চায়। তখন মহিলাটি বলে, ডাকাতরা তো খুবই ভালো, তারা কাউকেই কোনো ধরনের ক্ষতি করেনি, এমনকি আজকে আমার জন্মদিন সেটা জানার পরে তারা পালন করেছে। তবে বন্দুকের ম্যাগাজিন এজন্য মারিও দিয়েছিল যেন পুলিশরা তাদেরকে ভয় পায়। মারিও তখন পুলিশ অফিসারকে কল করে বলে, আমরা সারেন্ডার করতে চাই, কিন্তু তার আগে অবশ্যই উকিলের সাথে কথা বলতে চাই। কিন্তু একটু পরে দেখা যায় যে পুলিশ অফিসার চারদিকে স্নাইপার সেট করে রেখেছে। তবে ফার্নান্দো এবং আরেকজন যখন লকার খুলছিল তখন হঠাৎ করে তাদের মেশিনটি বন্ধ হয়ে যায়। আসলে এতগুলো লকার খোলার কারণে তাদের মেশিনটি গরম হয়ে গিয়েছিল। তাই সে মারিওকে কল করে বলে, আমাদের আরও সময় লাগবে, তুমি যেভাবে পারো পুলিশদেরকে আরও অপেক্ষা করাও। একটু পরেই পুলিশ অফিসার মারিওকে কল দেয় উকিলের সাথে কথা বলার জন্য। তখন মারিও উকিলকে অকথ্য ভাষায় বকা দিতে থাকে আর বলতে থাকে, তোর জন্য আমি কয়েক বছর জেল খেটেছি, তুই হইলি একটা বলদ উকিল। সে তখন চালাকি করে আরেকজন উকিলের নাম বলে বলতে থাকে, আমি শুধুমাত্র আমার সেই পার্সোনাল উকিলের সাথেই কথা বলতে চাই। পুলিশ অফিসারের কাছে ফোন দিলে সে তাকে একটা উকিলের নাম্বার দেয়। তারা উকিলের ওই নাম্বারে কল করলে দেখা যায়
সেটা মারিওরই আর একটা নাম্বার। সে তখন মুখের মধ্যে ললিপপ দিয়ে উকিলের মতো কথা বলতে থাকে। তখন সরকারি উকিল বলে, প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন। তখন মারিও বলে, হ্যাঁ চিন্তা করবেন না, আমি খুব দ্রুতই চলে আসব। এভাবে সে পুলিশদেরকে বোকা বানাতে থাকে। অন্যদিকে তাদের মেশিনটি আবার ঠিক হয়ে গেলে এবার তারা পুরো দমে সব লকার খুলে সোনাদানা টাকা পয়সা সব বের করতে শুরু করে। এভাবে তারা পুলিশদেরকে বোকা বানিয়ে প্রায় 7 ঘন্টা ব্যাংকের ভেতর থেকে সমস্ত টাকা পয়সা লুট করে ব্যাগ ভর্তি করে ফেলে। বাইরে পুলিশরা ভেবেছিল হয়তো তারা বাইরের গেট দিয়ে বের হবে। তখনই মারিও পুলিশ অফিসারকে কল করে বলে, আমরা তো অনেকক্ষণ ধরে ভিতরে আটকা পড়ে আছি, তাই আমাদের জন্য কয়েকটা পিৎজার ব্যবস্থা করো আর তাড়াতাড়ি উকিলের সাথে কথা বলার ব্যবস্থা করে দাও। বোকা পুলিশ অফিসার তাদের এই চালাকি আসলেই বুঝতে পারে না। তারা সমস্ত বন্দীদেরকে বলে, তোমরা কেউই উপর দিকে তাকাবে না, চুপচাপ করে ফ্লোরে শুয়ে থাকো। তারপর তারা একটা রুমালের উপর তাদের সমস্ত অস্ত্রগুলো জমা দেয়। আসলে তাদের প্রত্যেকটা বন্দুকই ছিল নকল। যদি তারা ধরা পড়ে যায় তাহলে নকল বন্দুকের জন্য তাদের শাস্তি অনেক কম হবে। এরপর তারা সবাই মিলে ওই সুড়ঙ্গ দিয়ে বের হতে শুরু করে। যে পথ দিয়ে তারা বের হচ্ছিল একদম শেষে একটা রশির সাথে লকার বক্স টেনে নিয়ে সেই জায়গাটিও তারা আটকে দেয়। এমনভাবে তারা সিস্টেম করে রাখে কেউ আসলে বুঝতেই পারবে না হঠাৎ করে তারা কিভাবে উধাও হয়ে গেল। অন্যদিকে যখন সেই পিৎজাগুলো চলে আসে আর তখনই পুলিশ অফিসার খেয়াল করে যে ওখানে ম্যানহোলের ঢাকনা রয়েছে। এরপর সে ঢাকনাগুলো ফলো করতে করতে ব্যাংক পর্যন্ত চলে যায়। আর ব্যাংকের ভেতরে থাকা মানুষজন যখন দেখে যে ডাকাতরা আর কেউ নাই, তখন তারা এক এক করে বাইরে বের হতে শুরু করে। এটা দেখে পুলিশ অফিসার দ্রুত করে ব্যাংকের ভেতরে প্রবেশ করে, কিন্তু সে ভিতরে গিয়ে আর কোনো ডাকাতকে দেখতে পায় না। তখন সে পায়ের ছাপ দেখে তারা যেখান দিয়ে সুড়ঙ্গ করেছিল ওখানে থাকা সেই লকারের বক্সটি সরিয়ে দেখে যে সেখানে বিশাল একটা সুড়ঙ্গ করা হয়েছে আর সুড়ঙ্গের মুখে একটা বোমা বেঁধে রাখা হয়েছে। এটা দেখেই পুলিশ অফিসার একদম বোকা হয়ে যায়। কিছুক্ষণ পর আরও কয়েকজন পুলিশ তাকে কল দিয়ে বলে যে তারা যে অস্ত্র দিয়ে সবাইকে জিম্মি করেছিল তার প্রত্যেকটি অস্ত্রই নকল। তখন সে বুঝে যায় আসলে বোমাটাও নিশ্চয়ই নকল। তখন সে বোমাটা খুলে ভেতরের দিকে প্রবেশ করে, কিন্তু অন্যদিকে ফার্নান্দোদের কোনোভাবেই নৌকা চালু হচ্ছিল না। তাই তখন তারা কোনো উপায় না পেয়ে বৈঠা বেয়ে নৌকা নিয়ে সামনের দিকে আগাতে শুরু করে। কিছুক্ষণ পরে তারা খেয়াল করে যে তারা যে ম্যানহোলের নিচে রয়েছে তার উপর দিয়েই পুলিশ চলে যাচ্ছে, কেননা ততক্ষণে পুলিশ অফিসাররা বুঝে ফেলেছে যে তারা হয়তো এই সুড়ঙ্গ দিয়ে শেষ মাথায় যে নদী রয়েছে ওখান দিয়ে বের হবে। কিন্তু মারিওরা ছিল প্রচণ্ড লেভেলের চালাক। তারা বরং তখন উল্টো পথে গিয়ে একটা ম্যানহোলের কাছে মই দিয়ে তাদের সেই ভাঙাচোরা গাড়িতে তাদের চুরি করা সেই টাকা পয়সা ওঠাতে শুরু করে। সবকিছু ঠিকঠাক ওঠানোর পর যখন তারা ওখান থেকে চলে যাবে আর তখনই এখন একটা পুলিশের গাড়ি চলে আসে। তারা মনে করে হয়তো এবারই তারা ধরা পড়ে যাবে, কিন্তু পুলিশ অফিসাররা তখন এই ভাঙাচোরা গাড়িটিকে আর খেয়াল করে না। তারা ওখান থেকে চলে যায়। দেখতেই পাচ্ছেন তারা আসলে ওই সুড়ঙ্গ দিয়ে এতটা দূরে এসে ম্যানহোলের ভেতর দিয়ে টাকা পয়সা পুলিশের চোখ ফাঁকি দিয়ে নিয়ে যায়। আর এর কিছুক্ষণের মধ্যেই টিভি মিডিয়ায় তাদের এই চুরির কথা ছড়িয়ে পড়ে। কি ভাবছেন গল্প এখানেই শেষ? আরে না, অপেক্ষা করুন, মাথা ঘোরানো টুইস্ট তো সামনে বাকি রয়েছে। তারা তাদের সমস্ত টাকা পয়সা এবং সোনাদানা সবকিছু সামনে রেখে চোখ ভরে দেখতে থাকে। যেই টাকাগুলো তাদের ভিজে গিয়েছিল সেগুলো তারা মেশিনের মাধ্যমে শুকিয়ে ফেলে, আর তারা যে গাড়িতে এসেছিল সেই গাড়িটাও পুড়িয়ে দেয়। সমস্ত টাকা পয়সা ভাগ করে প্রত্যেকেই সেই লেভেলের আয়েশি জীবনযাপন করতে শুরু করে। আসলে এই ব্যাংকে যারা টাকা রেখেছিল প্রত্যেকের টাকারই ইন্স্যুরেন্স করা ছিল, তাই সাধারণ মানুষরা সবাই তারা তাদের টাকা ফেরত পায়। মাঝখান দিয়ে বড় বাসটা খেয়ে যায় ইন্স্যুরেন্স কোম্পানি। তবে অন্যদিকে পুলিশ একদমই বসে নেই, তারা এখনও দিনরাত্রি সেই ডাকাতদের খুঁজে চলছে। তবে একদিন ঘটে যায় একটা চমৎকার ঘটনা। তাদের মধ্য থেকে একজন খুবই দামি গাড়ি কিনে বেপরোয়া জীবনযাপন করছিল। প্রতিদিন এক একটা মেয়ের সাথে সে মজা করত। তাই একদিন সে তার ওয়াইফের কাছে ধরা খেয়ে যায়। তার ওয়াইফ তখন পুলিশের কাছে গিয়ে বলে দেয় যে ব্যাংক ডাকাতির এই কাজের সাথে তার হাজব্যান্ড জড়িত ছিল। পুলিশ তখন তার কথা মতো তার স্বামীকে গ্রেফতার করে ফেলে। এরপর এক এক করে তাদের প্রত্যেককে পুলিশ অফিসাররা গ্রেফতার করে নিয়ে যায়। ফার্নান্দো অন্য একটা দেশে গিয়ে পাহাড়ে ঘেরা পরিবেশে মজা করছিল। পুলিশ গিয়ে তাকেও ধরে ফেলে। পুলিশ তাদের বাড়িতে তল্লাশি করে অল্প কিছু টাকা খুঁজে পায়। যেহেতু যখন তারা ডাকাতি করেছিল তখন ব্যাংক খোলা ছিল, তাই টাকা পয়সার হিসেব ব্যাংকের কাছে ছিল না। এজন্য তাদের সবারই অল্প পরিমাণ সাজা হয়। কয়েক বছর পরে তারা এক এক করে সবাই মুক্ত হয়ে যায়। মারিও ফার্নান্দোকে একটা লাল গাড়িতে করে নিতে আসে। আসলে তারা জানতো যে একদিন না একদিন তাদের এই ডাকাতি ধরা খেয়ে যাবে।
তাই চালাকি করে তারা তাদের বাকি সমস্ত টাকা পয়সা অন্য এক জায়গায় লুকিয়ে রেখেছিল। জেল থেকে বের হয়ে তারা তাদের টাকা পয়সা ফিরে পায় আর সবাই মিলে ডাকাতির প্ল্যান সফল করে ফেলে। আর এই ডাকাতির ঘটনা এখন পর্যন্ত আর্জেন্টিনার ইতিহাসে পারফেক্ট ডাকাতি বলা হয়ে থাকে। এমনই এক গরিব লোক একবার হিসু করতে গিয়ে টাকা ভর্তি একটা সুটকেস পায়। সেভাবে এই টাকা সে সবার চোখ ফাঁকি দিয়ে হজম করতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত সেও কি তার বুদ্ধি দিয়ে পুলিশের চোখ ফাঁকি দিতে পেরেছিল কিনা সেই গল্পটি দেখতে চাইলে স্ক্রিনে থাকা আমাদের এই ভিডিওটি দেখুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।